হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। আগের দুটো ভিডিওতে আমি ক্লাস 10-এর টেক্সট বুকের লেসন 1 আর লেসন 2 পড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওতে লেসন 3 পড়াবো। এতে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মহাত্মা গান্ধীর মারা যাওয়ার যে গল্পটা আছে, যে কথাগুলো আছে তার বাংলা মানে বলবো, আর যত প্রশ্ন উত্তর আছে সেগুলো সলভ করাবো, এতে রাইটিংও লেখাবো। তো যারা ক্লাস 10-এ পড়ো তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে, তাহলে লেসন 3টা এই ভিডিও থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপুজির মৃত্যু হয়েছিল কিভাবে, সেই কথাগুলো তোমরা এই গল্পতে জানবে। আর এর লেখিকা হচ্ছেন ইংলিশ রাইটার, মানে ইন্ডিয়ান রাইটারই, কিন্তু ইংলিশে লেখে, নয়নতারা সেহগালের লেখা। দেখো, এবার ইউনিট 1, 2, 3 পড়িয়ে দিচ্ছে, তারপরে প্রশ্ন উত্তর করাবো। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. আমি 30শে জানুয়ারি 1948 সালে সন্ধ্যাবেলায় বাড়িতে বসে চা পান করছিলাম। তখন আমাকে একটা জরুরি টেলিফোন করার মাধ্যমে ডাকা হলো বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনার মিটিংয়ে গান্ধীজিকে গুলি মেরে দিয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। যখন আমি গাড়িতে উঠছিলাম তখন আমার হাত পা অবশ হয়ে গেছিল, কিছু বলতে পারছিলাম না। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন আর অনুগামীরা তার মৃতদেহ ঘিরে দাঁড়িয়েছিলেন। There was silence in the room as Gandhiji breathed his last. রুমের ভেতরে আর সব যত মানুষজন ছিলেন তাদের মধ্যে নিস্তব্ধতা ছিল, কেউ কোনো আওয়াজ করছিল না, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাতাসে যেমন আগুন ছড়িয়ে পড়ে, সেরকম বাপুজির মৃত্যুর খবর সারা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. দুঃখিত মানুষ, মহিলা এবং পুরুষেরা বিড়লা হাউসে এসে জড়ো হয়ে গিয়েছিলেন। Out of every window one could see a brown blur of faces. প্রায় প্রত্যেকটা জানালা থেকেই, বাইরে থেকে যদি কেউ ভেতরে তাকাতো, ভেতরে যতজন ছিল তাদের মুখে দুঃখিত ভাব ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। They did not make a sound. তারা শব্দ করল না। There was an unnatural silence. সেখানে ঘরের ভেতরে একটা অপ্রাকৃতিক নিস্তব্ধতা ছিল। It was as if time stood still for those few minutes. মনে হচ্ছিল যেন ওই সময়ের জন্য, ওই কিছু সেকেন্ড সময়ের জন্য যে টাইম সেটা থেমে গেছে। The people were to stand to speak in the beginning. শুরুতে লোকজন কথা বলতে পারছিল না, এত নিস্তব্ধ হয়ে পড়েছিল। Later they clamored
wildly, shouting and crying. পরে তারা জীবজন্তুর মতন গোলমাল করতে লাগলো, চিল্লাতে লাগলো আর কাঁদতে লাগলো। They jostled one another in a stampede to break into the house. তারা ঘরের ভেতরে প্রবেশ করার জন্য একে অপরকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলো। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা কিছু সময়ের জন্য শান্ত হলো যখন তাদেরকে বলা হলো যে অ্যানাউন্স করে বলা হলো যে গান্ধীজির অন্তিম সংস্কারের আগে তার সবাইকে দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কোনো ব্যক্তি তার আপনজনের মৃত্যু দেখে তখন সে প্রচণ্ড কাঁদে, নাকি কান্না কাঁদে, মানে নাক মুখ দিয়ে জল বেরিয়ে যায়। What will become of me now that he has left me? তিনি আমাকে ছেড়ে চলে গেছেন, এবার আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. শোকার্ত লোকজনের মাইন্ডে প্রথমে এই প্রশ্নটাই আসে। They looked like lost children. তাদেরকে দিশাহারা মনে হচ্ছিল। It was the question in many of our hearts, as we said, still shocked and believing. যখন আমরা বসছিলাম আমাদের মাইন্ডেও এরকমই প্রশ্ন আসছিল, আমরা তাও অবাক হয়ে গিয়েছিলাম আর বিশ্বাসই হচ্ছিল না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা বেতার তরঙ্গের মাধ্যমে মানে রেডিও বা টিভির মাধ্যমে শুনছিলাম যে ঘোষণা করছিলেন যে আমাদের বাপু আর নেই, বেঁচে নেই। এবার ইউনিট 2 দেখো। Gandhiji's funeral was to take place the day after his death. মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্তিম সংস্কার হওয়ার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে পথ দিয়ে অন্তিম সংস্কারের যাত্রা হতো সেই পথে কয়েক ঘন্টা আগে থেকেই লোকজন দাঁড়িয়ে গিয়েছিলেন। Padmasi, Mr. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." Mr. Naidu's মেয়ে Padmasi মিস্টার স্নাইডুর মেয়ে পদ্মশ্রী আমাদের সকলের জন্য বললেন যে আমরা গান্ধীজির সঙ্গে চলব। এটা হলো লাস্ট সময় যখন আমরা গান্ধীজির সঙ্গে হাঁটতে পারবো। It was an agonizing walk. এটা একটা মানসিক যন্ত্রণার যাত্রা ছিল। Thousands silently watched the procession. হাজার হাজার লোক নীরবভাবেই ওই অন্তিম সংস্কারের যাত্রা দেখলেন। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু একটি ওপরে খোলা এমন ট্রাকে শুয়েছিলেন, মানে বাপুর মৃতদেহ রাখা হয়েছিল। Thousands of people wept trying to touch Bapu's feet. হাজার হাজার লোক কাঁদছিলেন আর বাপুজির পা ছোঁয়ার চেষ্টা করছিলেন। It was impossible to move in the thick crowd.
ঘন ভিড়ে এগোনো মুশকিল ছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. যখন আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, বুঝতে পারলাম যে দুঃখিত লোকজনের মধ্যে আমি একাই ছিলাম না। This was even more than the funeral procession of India's beloved leader. ইন্ডিয়ার যদি কোনো প্রিয় নেতা মারা যেতেন, তার থেকেও বেশি ভিড় ছিল গান্ধীজির অন্তিম সংস্কারে। I was among people for whom walking with Bapu had a special meaning. বাপুর সঙ্গে হাঁটা যাদের ক্ষেত্রে খুবই বিশেষ ভাব রাখত, আমি তাদের মধ্যে ছিলাম। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের রিসেন্ট মানে তৎকালীন ইতিহাসে যে খারাপ আর ভালো সময় এসেছিল, আমরা বাপুর সঙ্গে সেই দু রকমের সময়তেই হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা একসেপ্টই করতে পারছিলাম না, গ্রহণই করতে পারছিলাম না যে ব্যক্তিটির সঙ্গে, যে ব্যক্তিটি আমাদের ভালো আর খারাপ সময়ে পথ দেখিয়েছেন, তার সঙ্গে আর আমরা কোনোদিনও হাঁটতে পারবো না। বাপু's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপুর রোগা শরীর আর হাতে লাঠি নিয়ে তিনি ইন্ডিয়ার অনেক অংশেই হেঁটেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ধীরে ধীরে চলার মানে ধীরে ধীরে উন্নতি করা ছিল। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি। লুক অ্যাট অল দিস অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরিজন ইন দ্য ডিস্টেন্স। কাছ থেকে দূর পর্যন্ত, ছোট পোকামাকড় থেকে দূর দূরান্তের লোক পর্যন্ত তাদেরকে দেখে ভাববার বিষয় হয়ে উঠেছিল। Moreover, to walk was often the only way open to the average Indian. বেশিরভাগ লোকজনের কাছেই, ভারতবাসীর কাছেই তখন হাঁটাই ছিল একমাত্র উপায়। It required no vehicle except his own body and cost him nothing but his energy. সেই যাত্রায় কোনো যানবাহন লাগতো না আর কোনো খরচাও হতো না, শুধু মানুষের নিজের দেহ আর তার এনার্জি লাগতো। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি এই অল্প মাত্র প্রয়োজনীয় জিনিস নিয়েছিলেন, যাতে সেগুলোকে একটা আনন্দময় চেষ্টায় পরিণত করতে পারেন। এবারে ইউনিট 3 দেখো। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. অন্তিম সংস্কারের কয়েকদিন পরে গান্ধীজির অস্থি নিয়ে একটা বিশেষ ট্রেন রওনা দিল এলাহাবাদে। The compartment was decked with flowers. যে বগিতে ছিল কম্পার্টমেন্ট, তাতে ফুলে ঢাকা ছিল, সেটা ফুলে ঢাকা ছিল। People on the train sang bhajans. ট্রেনের মধ্যে লোকজন কীর্তন করছিলেন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. লোকজন আর কান্নাকাটি করলেন না, কারণ তারা ফুল আর কীর্তনের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনেই শোকার্ত ভিড় ভর্তি হয়েছিল। Amid song and prayer, the train reached Allahabad. প্রার্থনা আর
কীর্তনের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে ট্রেনটা এলাহাবাদে গিয়ে পৌঁছে গেল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড ইনটু দ্য গাঙ্গেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। গঙ্গা নদীর তীরে প্রচুর মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্য দিয়েই গান্ধীজির অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। সব কিছুর পরে আমরা আবার দিল্লিতে ফিরে আসলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে আসার পর আমি নিজেকে দিশেহারা মনে করছিলাম। I had not directly worked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, তার ডাকে জেলে যায়নি, আর দেশের জন্য কোনো বলিদানও দিইনি। My sister and I and other young people like me had been merely onlookers. আমি, আমার বোন আর আমার বয়সী ছেলেমেয়েরা লোকজন কেবল দর্শকই ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। কিন্তু তাও আমি নিজেকে দিশেহারা মনে করছি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। আমি অনুভব করলাম আমি যেন একটা জাদুর বৃত্তাকারে বড় হয়েছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড। বাপুর মারা যাওয়ার পর আমি অনুভব করলাম যে জাদুর বৃত্তটা উধাও হয়ে গেছে আর আমাকে অসুরক্ষিত ছেড়ে চলে গেছে। উইথ অ্যান এফোর্ট আই রাফড মাই সেলফ। চেষ্টার সঙ্গে আমি নিজেকে প্রজ্বলিত করলাম। আই আস্কড হিমসেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। নিজেকে জিজ্ঞাসা করলাম, বাপু কি বেঁচে ছিলেন আর মারা গিয়েছিলেন কোনো উদ্দেশ্য ছাড়াই? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। তিনি এখন নেই, তাও আমি নিজের কারেজ, সাহস, মনোজোর হারিয়ে ফেলবো কেন? মাই ভ্যালুস ওয়ার নট সো উইক। আমার মূল্য এতটাও দুর্বল না। Millions of people would have been ordinary folk, but for Bapu, লক্ষ লক্ষ লোকজন সাধারণ হলেও বাপুর কাছে মূল্যবান ছিলেন। He brought them out in indifference and awakened them to one another's suffering. তিনি সকলকে একে অপরের দুঃখের সময়ে একত্রিত করেছিলেন এবং জাগরিত করেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন। বাপু চলে গিয়েছেন, তাই কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। আমরা এখনো যুবক আছি, শক্তিশালী আছি এবং বাপুজির ব্যানার সামনে বহন করার জন্য গর্বিত। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপুজি মারা গিয়েছেন ঠিকই, কিন্তু তার ইন্ডিয়া, তার সন্তান হয়েই নিজের জীবনযাপন করে যাবে। আশা করি বাপুজির যে এই স্টোরিটা আছে সেটা বুঝতে পেরেছো। এতে 3টে ইউনিট আছে, 3টে ইউনিটই পড়ানো হয়ে গেল। এবার এক্সারসাইজগুলো সলভ করাবো। এবার প্রথম এক্সারসাইজ দেখো। এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে এই বাক্যগুলো, এখানে 3টে সেন্টেন্স আছে, এ বি সি। এই সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য নিচে কোন অপশনটা চয়ন করতে হবে, তাদের টিক দিতে হবে। দেখো, গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু। গান্ধীজিকে
কিসের পথে শুট করা হয়েছিল? বিড়লা হাউসের পথে, দ্য অথর্স হাউস মানে লেখকের বাড়ির পথে, এ প্রেয়ার মিটিং একটা প্রার্থনা সবার পথে, না এ ফ্যামিলি গ্যাদারিং একটা পরিবারের একত্রিত হওয়ার পথে? এখানে সঠিক আনসার হবে কোনটা? যদি তোমরা গল্পটা মন দিয়ে শুনে থাকো তাহলে তোমরা নিজেরাই আনসার দিতে পারবে। গান্ধীজিকে শুট করা হয়েছিল একটা প্রেয়ার মিটিং এর পথে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, লেখক গান্ধীজির মৃত্যুর কথা জানতে পেরেছিল কিভাবে? অপশন দেখো, এ লেটার একটা চিঠির মাধ্যমে, এ টেলিফোন একটা টেলিফোন কলের মাধ্যমে, এ টেলিগ্রাম একটা টেলিগ্রাম বা কোনো অনলাইনে যেমন টেলিগ্রাম করা হয়, অনলাইনে যেমন চিঠি পাঠানো হয়, যেমন জিমেল বা কোনো মেসেজের দ্বারা, না এ পাবলিক ব্রডকাস্ট, না একটা খবরের মাধ্যমে। এখানে সঠিক আনসার কোনটা হবে? একটা আর্জেন্ট টেলিফোন কলে, তাহলে এটা ঠিক হবে। লাস্ট কোশ্চেন দেখো, when one is faced with the shock of loved one's death, one যখন কোনো ব্যক্তি তার প্রিয় কাউকে হারিয়ে ফেলে তখন সে ব্যক্তি কি করে? হুইম্পার্স নাকি কান্না কাঁদে, লাভস হাসে, ক্ল্যাপস হাতে তালি দেয়, শাউট চিৎকার করে? সঠিক উত্তর কোনটা হবে? হুইম্পার্স নাকি কান্না কাঁদে। এবার দুয়ের এক্সারসাইজগুলো দেখো। এতে বলা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বা চার্ট ছকে পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, মানে কোন তারিখে গান্ধীজিকে গুলি মারা হয়েছিল? তোমরা এর আনসার পেয়ে যাবে ইউনিট 1 এর প্রথম লাইনে পেয়ে যাবে, 30শে জানুয়ারি 1948 সালে। তাহলে আনসার লিখতে হবে অন 30th জানুয়ারি কত সালে? 1948 সালে, 1948 ফুল স্টপ, এখানে কমা দিতে হবে, 1948 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন কোন জায়গায়? আনসার হবে at বিড়লা হাউস। লাস্ট কোশ্চেন, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, খবরের মাধ্যমে কোন জানকারি দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল যে তাদের বাপু আর নেই। আনসার হবে দেয়ার বাপু ওয়াজ নো মোর।
এবার দেখো, এখানে আরো একটা কথা বলে দিচ্ছে। এই 30শে জানুয়ারির আগে সবসময় যদি কোনো ডেট বলতে হয় তার আগে অন বসাতে হয়, সেজন্য অন বসেছি। আর ছোট জায়গার আগে অ্যাট বসাতে হয়, বড় জায়গার আগে ইন বসাতে হয়। তাই এখানে এটা ছোট জায়গা, তাই এর আগে অ্যাট বসিয়েছি। এবার এক্সারসাইজ 3-এর প্রশ্নগুলো দেখো। এখানে ট্রু ফলস করতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, দ্য অথর received an urgent telephone call in the morning. লেখক কি সকালবেলায় জরুরি কল পেয়েছিলেন? না, সকালবেলা পাইনি, এটা ফলস হবে। সন্ধ্যাবেলায় পেয়েছিলেন। এবার সাপোর্টিং স্টেটমেন্টে বইয়ের লাইনটাই তুলে লিখতে হয়, নিজে থেকে কিছু বানাতে হয় না। তাই বইয়ের লাইন বলে দিচ্ছি। ইউনিট 1-এর প্রথম লাইনটাই লিখে দিতে হবে। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. এইটুকু লিখতে হবে। I was having tea on the evening on 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে। নেক্সট প্রশ্ন দেখো, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। লোকজন হুড়োহুড়ি করে বিড়লা হাউসের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ইয়েস, করছিল। তাহলে এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোন লাইনটা হবে? সতেরো পেজের উপর থেকে দ্বিতীয় লাইন, দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। এই লাইনটা লিখতে হবে। They jostled one another in one another in a stampede to break into the house. তৃতীয় প্রশ্নটা দেখো,
The news of Gandhiji's death did not shock the people. গান্ধীজির মৃত্যুর খবর লোকজনকে অবাক করেছিল না। এটা ভুল, অবাক করেছিল। প্রথমে তারা কথাই বলতে পারছিল না, এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? 17 পেজের প্রথম লাইনটা, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, এই লাইনটা। The people were to stand to speak in the beginning. এবার 4 এক্সারসাইজগুলো দেখো। এতে সঠিক অপশন চুজ করে এই সেন্টেন্স কমপ্লিট করতে বলা আছে। প্রথম সেন্টেন্স দেখো বা প্রশ্নটা দেখো, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির অন্তিম সংস্কার হয়েছিল কবে? অন দ্য ডে অফ হিজ ডেথ, যেদিন মৃত্যু হয়েছিল সেদিনকেই হয়েছিল। 2 days আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 2 দিন পরে হয়েছিল। 1 day আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 দিন পরে হয়েছিল। এ উইক আফটার হিজ ডেথ, তার মৃত্যুর 1 সপ্তাহ পরে হয়েছিল। এবার গান্ধীজির অন্তিম সংস্কার হয়েছিল মৃত্যুর 1 দিন পরে, তাই হবে 1 day আফটার হিজ ডেথ। দ্বিতীয় প্রশ্নটা দেখো, পদ্মশ্রী ওয়াজ মিস্টার নাইডুস। মিস্টার নাইডুর কে ছিলেন পদ্মশ্রী? নিস ভাগ্নি, সিস্টার বোন, ফ্রেন্ড বন্ধু, না ডটার মেয়ে? মেয়ে ছিলেন। While walking, Bapu used to carry in his hand a or an. যখন হাঁটতেন তখন বাপু তার হাতে কি নিয়ে চলতেন? ফ্ল্যাগ পতাকা, স্টাফ লাঠি, আমব্রেলা ছাতা, না কেন বেত? বাপুজি তার হাতে স্টাফ নিয়ে চলতেন, লাঠি। এবার 5 এক্সারসাইজগুলো দেখো। এখানে টেক্সট থেকে ইনফরমেশন খুঁজে লাইন কমপ্লিট করতে হবে। Thousands of people wept trying। আমি আনসারগুলো লিখে দিচ্ছি, তারপরে বলে দেব যে বইয়ের কোন লাইনে এই উত্তরগুলো আছে। Trying to touch Bapu's feet। Next question দেখো, the author was among people for whom working with Bapu। Working with Bapu had a
special meaning. To walk is to make slow progress. দেখো, thousands of people wept trying to touch Babu's feet. হাজার হাজার লোক কাঁদছিল আর বাপুজির পা ছোঁয়ার চেষ্টা করছিল। The author was among people for whom walking with Babu had a special meaning. লেখক ওইসব লোকজনের মধ্যে ছিলেন যারা বাপুর সঙ্গে যাদের ক্ষেত্রে বাপুর সঙ্গে হাঁটা একটা বিশেষ মানে বানাতো। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটার অর্থ ছিল ধীরে ধীরে উন্নতি করা, অগ্রগতি হওয়া। এবার 20 পেজে তোমরা এই তিনটে আনসারে পেয়ে যাবে। 20 নম্বর পেজের ওপর থেকে দ্বিতীয় লাইনে প্রথম উত্তরটা আছে। ওপর থেকে 6 নম্বর লাইনে দ্বিতীয় উত্তরটা পাবে। আর ওপর থেকে 10 নম্বর লাইনে এই 3 নম্বর উত্তরটা পেয়ে যাবে। এবার 6 প্রশ্নগুলো দেখো। এতে বলা আছে fill in the chart with information from the text, মানে টেক্সট থেকে ইনফরমেশন খুঁজে এই রিজনে লিখতে হবে। স্টেটমেন্ট দেওয়া আছে, এর কারণ কি ছিল সেটা এখানে লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। নড়া অসম্ভব ছিল। কেন ছিল? এর আনসার হবে বিকজ the author was in the thick crowd. কারণ লেখক ঘন ভিড়ের মধ্যে ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, Padmashri declared that they would walk with Gandhiji in the funeral procession. পদ্মশ্রী ঘোষণা করেছিলেন যে তাদেরকে গান্ধীজির অন্তিম সংস্কারে হাঁটা উচিত। কেন? এর কারণ ছিল, রিজন ছিল because that was the last time when they would be walking with Bapu. কারণ সেটা লাস্ট টাইম ছিল যখন তারা বাপুজির সঙ্গে হাঁটবে। নেক্সট কোশ্চেন দেখো, টু ওয়াক ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। বেশিরভাগ ভারতীয়দের কাছে হেঁটে চলাই ছিল
একমাত্র উপায়। এর কারণ কি? এর কারণ ছিল it required no vehicle except his own body and cost him nothing but his energy. এবার সাতের প্রশ্নগুলো দেখো। এতে সঠিক অল্টারনেটিভ টিক করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু। গান্ধীজির অস্থিকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি না বেনারস? গান্ধীজির অস্থিকে নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে। নেক্সট কোশ্চেন, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই। কোন নদীর তীরে একটা বড় ভিড় জমা হয়েছিল? গঙ্গা নদীর তীরে, যমুনা, ব্রহ্মপুত্র না নর্মদা নদীর তীরে? ভিড় জমা হয়েছিল গঙ্গা নদীর তীরে। নেক্সট কোশ্চেন, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স। গান্ধীজি লোকজনকে জাগরিত করেছিল একে অপরের কিসে সঙ্গ দেওয়ার জন্য? ইনডিফারেন্স, অসমতা বাড়ানোর জন্য, জেলাসি, একে অপরের সঙ্গে জ্বলন ভাব তৈরি করার জন্য, সাফারিং না গ্রিড? সাফারিং মানে ভোগান্তি আর গ্রিড মানে লোভ। তাহলে গান্ধীজি সাধারণ মানুষকে জাগরিত করেছিল একে অপরের সাফারিং এর সঙ্গে দেওয়ার জন্য। আশা করি প্রশ্নের উত্তরগুলো কিভাবে সলভ করছি তোমরা বুঝতে পারছো। এবার 8 প্রশ্নগুলো দেখো। এতে বলা আছে টেক্সট বুক থেকে ইনফরমেশন খুঁজে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। দেখো প্রথম প্রশ্নটা, পিপল অন দ্য স্পেশাল ট্রেন। এরপরে কি হবে? তোমরা এই লাইনটা বইয়ে খুঁজবে, তারপরে দেখবে ট্রেনের পরে কি লেখা আছে। এরপরে লেখা থাকবে স্যাং ভজনস। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অথর ফেল্ট she had grown up within a magic circle. Next question দেখো, Bapu had passed away but his India would live in his children, but his India। আচ্ছা এখানে একটু অ্যাড হবে।
would continue to live in his children. এবার এক্সারসাইজ 9 এর কোশ্চেনগুলো দেখো। এখানে কজ আর এফেক্ট দেওয়া আছে। পিপল ডিড নট উইপ এনিমোর। সাধারণ লোকজন আর কাঁদেনি। এর কজ কি ছিল, কারণ কি ছিল? এর কারণ ছিল বিকজ দে could feel Gandhiji's presence amid the flowers and the songs. কারণ তারা ফুল আর গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। নেক্সট কোশ্চেন দেখো। দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড। জাদুর বৃত্তটা উধাও হয়ে গেছিল। এর এফেক্ট কি হয়েছিল, এর ফল কি হয়েছিল? The author had been left unprotected. লেখক অসুরক্ষিতভাবে একাই থেকে গিয়েছিলেন, তাকে দেখার আর কেউ ছিল না। নেক্সট কোশ্চেন দেখো। দ্য অথর, এই কারণের ফল হিসেবে এইটা হয়েছিল। নেক্সট কোশ্চেন। দ্য অথর ফেল্ট দ্যাট শি উডন্ট লস কারেজ সো ইজিলি। লেখক অনুভব করলেন যে তাকে সহজে সাহস হারিয়ে ফেলা উচিত না। এর কারণ কি ছিল? এইটা বলেছিল কোন কথার উপর নির্ভর করে, কোন কারণে? Because she was still there, young, strong, and proud to bear Bapu's banner. Before her. বিফোর হার দিলাম কেন? কারণ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর, যিনি রাইটার নয়নতারা সেহগাল, তিনি একজন মহিলা ছিলেন, সেই জন্য হার লিখেছি। তাহলে এটা কারণ ছিল যার ফলে এটা ঘটেছিল। দেখো কজ আর এফেক্ট কিভাবে লিখতে হয়। কজ হয় এফেক্টের আগের লাইন,
যেহেতু আগে কারণ বলে তারপরে ফল বলে, সেই জন্য ফলের আগের লাইনটাকে কারণ লিখে দিতে হবে। আর যদি কারণ থাকে তাহলে কারণের পরের লাইনটাকে এফেক্ট হিসেবে, ফল হিসেবে লিখে দিতে হবে। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে। এবার 10-এর প্রশ্নগুলো দেখো। এতে বলা আছে জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। মানে দুটো ছোট ছোট সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে সিনথেসাইজ করে জয়েন করে একটা সেন্টেন্স বানাতে হবে। আর কিভাবে জয়েন করতে হবে সেই কথাটাও বলা আছে। প্রথম সেন্টেন্সে দেখো, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। আমি একটা সাপ দেখলাম, আমি দৌড়ে চলে গেলাম। এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে পার্টিসিপাল ইউজ করে। এবার তোমরা জানো পার্টিসিপলের তিনটে ভাগ থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এবার জয়নিং এর ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়, পাস্ট পার্টিসিপল ইউজ হয় না। তাই এটাকে জয়েন করব প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। দেখো পারফেক্ট পার্টিসিপল দিয়ে ইউজ হবে না কেন? কারণ প্রথম যে কাজটা আর দ্বিতীয় কাজটা, এই দুটোর মাঝে সময় দাঁড়িয়ে নেই। ও সাপ দেখে তখনই পালিয়ে গিয়েছিল, ওখানে কিছুটা সময় দাঁড়িয়ে নেই। সেই জন্য এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে হবে। আর যদি সময় দাঁড়িয়ে থাকতো, কিছু সময় গ্যাপ করে তারপরে দ্বিতীয় কাজটা হতো, সেক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হতো। দেখো এর আনসারটা হবে সাবজেক্ট দুটো এক, তাই প্রথম সাবজেক্টটাকে বাদ দেওয়া যাবে। সিইং এ স্নেক, কমা আই র্যান অ্যাওয়ে, আই র্যান অ্যাওয়ে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, হি লার্নস মিউজিক, হি লিসেন্স টু দ্য কর্ডস। সে মিউজিক শেখে, সে মিউজিকের যে ধ্বনিগুলো থাকে সেইগুলোও শোনে। ইউজ প্রিপোজিশন উইথ জেরেন্ড, এটাকে প্রিপোজিশন আর ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বানিয়ে জয়েনিং করতে হবে। প্রিপোজিশন কোনগুলো হয় তোমরা জানো, ইন, অন, উইথ, আপ, এগুলো প্রিপোজিশন হয়। আর জেরেন্ড মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তাকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করা, সেটা হয় জেরেন্ড ফর্ম। দেখো দুটো সাবজেক্ট সেম আছে, প্রথম সাবজেক্টটাকে বাদ দেওয়া যাবে। লার্নস, অন লার্নিং মিউজিক, কমা হি লিসেন্স টু দ্য কর্ডস। সি এর প্রশ্নটা দেখো, গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, ইট ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। সোনা হলো মূল্যবান ধাতু, এটা ইউজ করা হয় গহনা বানানোর জন্য। ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন ইউজ করে এই দুটো সেন্টেন্স যোগ করতে হবে। নাউন ইন অ্যাপোজিশন এর মানে কি? নাউন
নাউন ইন অ্যাপোজিশন মানে প্রথমে নাউন তো থাকবে, এরপরেও একটা নাউন ফ্রেশ বসে দিতে হবে। এখানে বলা যেতে পারে নাউন ইন অ্যাপোজিশন অথবা নাউন ফ্রেশ ইন অ্যাপোজিশন। প্রথমে সাবজেক্ট হিসেবে নাউন থাকছে গোল্ডটা, এবার এর পরে কমা দিয়ে একটা নাউনও বসানো যাবে, একটা নাউন ফ্রেশও বসানো যাবে, তারপরে সেন্টেন্সের বাকিটুকু লিখে দিতে হবে। সেটা হচ্ছে নাউন ফ্রেশ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন। আনসারটা দেখো, গোল্ড এ প্রেসিয়াস মেটাল, comma, is used to make ornaments. এখানে কি বাদ পড়লো, এই ইজটা বাদ পড়লো আর ইট বাদ পড়লো। এগুলোকে বাদ দেওয়া যায় কেন? কারণ দুটো সেন্টেন্সেই আছে, তাই একটা ইজ বাদ দিয়ে দেওয়া যাবে, ইট এখানে বাদ দেওয়া যাবে। এরপরে আরো দুটো প্রশ্ন আছে। এবার ডি এর প্রশ্নটা দেখো, রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস। রামুর কাছে কিছু টাকা আছে, সে বই কিনতে পারে। ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ইউজ করে সেন্টেন্স দুটোকে জয়েন করতে হবে। দেখো আনসারটা, রামু হ্যাজ সাম মানি, হি বলতে রামুকে বোঝাচ্ছে, তাই হি বাদ দিয়ে দেওয়া যাবে, ক্যান বাদ দিয়ে দেওয়া যাবে, প্রেজেন্ট টেন্সে আছে তাই প্রেজেন্টের ভার্ব বসানো হয়েছে। এবার এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এর আগে টু বসিয়ে বাকিটুকু লিখে দেওয়া যাবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। আকাশ মেঘলা হয়েছিল, তাই আমরা আমাদের যাত্রা স্থগিত করে দিলাম। ইউজ নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট এর মানে হচ্ছে প্রথমে যে নাউন থাকে, এই ক্ষেত্রে দুটো সাবজেক্টই আলাদা আলাদা হয়, আর প্রথম সেন্টেন্সটা কারণ হিসেবে দেখা দেয়, আর পরের সেন্টেন্সটা এর ফলাফল হিসেবে দেখা যায়। যেমন দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশে মেঘ হয়েছিল, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, সেই জন্য আমরা আমাদের যাত্রা স্থগিত রাখলাম। তাহলে এটা প্রথম সেন্টেন্সটা কারণ, দ্বিতীয় সেন্টেন্সটা ফলাফল হচ্ছে। নমিনেটিভ অ্যাবসলিউটে এইরকমই মানে দেখা যায়। তাহলে দুটো নিয়ম মনে রাখতে হয়। প্রথমটা হচ্ছে দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট আলাদা হবে, দ্বিতীয়টা হচ্ছে প্রথম সেন্টেন্সটা কারণ হিসেবে থাকে আর দ্বিতীয় সেন্টেন্সটা ফল হিসেবে থাকে। তাহলে এরকম সেন্টেন্সের নমিনেটিভ অ্যাবসলিউট করা যায়। এর আনসারটা দেখো, the sky being cloudy, comma, we postponed our journey.
নেক্সট কোশ্চেন দেখো, দ্য বয় রোট দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট। ছেলেটা উত্তর লিখলো আর উত্তরটা ভুল ছিল। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ ইউজ করে জয়েনিং করতে হবে। দেখো, দ্য বয় wrote the answer was incorrect। আচ্ছা, এই দুটো সেন্টেন্সকে আমি এভাবেও তো লিখতে পারি, দ্য বয় wrote the answer দ্য আনসার এখানে তো আছেই, এটাকে কেটে দেওয়া যাবে, ওয়াজটাকেও বাদ দেওয়া যাবে, কারণ এটা পাস্টের ভার্ব দেখে এখানে পাস্টের ভার্ব বসানো হয়েছে, এটাও বাদ দেওয়া যাবে। এবার ইনকারেক্ট, এটা হচ্ছে ওয়াজ ইনকারেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডভার্ব বানাতে হবে। in an incorrect way। ছেলেটা আনসার লিখলো ভুল ভাবে, তাহলে ইন অ্যান ইনকারেক্ট ওয়ে এইটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি জয়নিং এর প্রশ্নগুলো কিভাবে সলভ করলাম সেটা বুঝতে পেরেছ। এবার 11 প্রশ্নগুলো দেখো, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। বৃদ্ধ ব্যক্তিটি অসুস্থ আছেন, তাই তিনি বাইরে যেতে পারেন না। ইউজ ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন ইউজ করে সেন্টেন্স দুটোকে যোগ করতে হবে। ইলেটিভ কনজাংশন কোনগুলো হয়, যেগুলো ফলাফল বলে। আনসারটা দেখো, দ্য ওল্ড ম্যান ইজ unwell, so he cannot go out। বৃদ্ধ ব্যক্তিটি অসুস্থ আছেন, তাই তিনি বাইরে বেরোতে পারেন না। নেক্সট কোশ্চেন দেখো, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। সে সৎ সে সৎ, সে নম্র। ইউজ কিউমুলেটিভ কনজাংশন, মানে দুটো একই অর্থের সেন্টেন্সকে যোগ করে এমন কনজাংশন ইউজ করতে হবে। আনসার দেখো, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। নেক্সট কোশ্চেন দেখো, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। সোনালি কবিতা লিখতে পারে না, সে চেষ্টা করতে থাকে। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন, বিপরীত অর্থ বোঝায় এমন কনজাংশন ইউজ করতে হবে। আনসার দেখো, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি but she keeps on trying। সোনালি কবিতা লিখতে পারে না, কিন্তু তাও সে চেষ্টা করতে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দি এক্সামিনেশন। কঠোরভাবে পড়াশোনা করো, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না।
ইউজ অল্টারনেটিভ কনজাংশন, অপশন বোঝায় এমন কনজাংশন ইউজ করতে হবে। আনসার দেখো, স্টাডি হার্ড or you will not pass the examination। কঠোর ভাবে পড়াশোনা করো, না হলে তুমি পরীক্ষা পাস করতে পারবে না। এবার 12 প্রশ্নগুলো দেখো। রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি ছিলেন, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে এই সেন্টেন্স দুটোকে যোগ করে একটা সেন্টেন্সে বানাতে হবে। দেখো, রবীন্দ্রনাথ টেগর, who is a famous poet, আবার won the Nobel Prize। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা হলো? এই যে হু ইজ এ ফেমাস পোয়েট, এইটুকু অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সে বাড়িতে ফিরে আসলো, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিল। ইউজ অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ ইউজ করে সেন্টেন্স দুটোকে যোগ করতে হবে। আনসার দেখো, when he returned home, everyone in the family had fallen asleep। নেক্সট কোশ্চেন দেখো, the sun rises in the east, everyone knows it। সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এই কথা সবাই জানে। ইউজ নাউন ক্লজ, নাউন ক্লজ ইউজ করে সেন্টেন্সটাকে যোগ করতে হবে। আনসার দেখো, এভরিওয়ান নোজ দ্যাট the sun rises in the east। এবার 13 এক্সারসাইজ গুলো দেখো। ইট রেইনড হার্ড, the road were not flooded। খুব বৃষ্টি হলো, রাস্তা জলে ভর্তি হয়ে যায়নি।
কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে। আনসারটা দেখো, ইট রেইনড হার্ড, বাট the road এক মিনিট কি আছে, roads is the roads were not flooded, খুব বৃষ্টি হয়েছিল কিন্তু রাস্তা জলবদ্ধ হয়নি। নেক্সট কোশ্চেন দেখো, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। সিম্পল সেন্টেন্স বানাতে হবে। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক, comma he took rest, কাজ শেষ করার পর সে বিশ্রাম নিল। নেক্সট কোশ্চেন দেখো, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। রাহুল একজন মহান গায়ক, সে আলাদা আলাদা রকমের গান গাইতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হলে হয় ওটাকে নাউন ক্লজ বানাতে হবে, হয় অ্যাডজেক্টিভ ক্লজ বানাতে হবে, না হলে অ্যাডভার্ব ক্লজ বানিয়ে দিতে হবে। আনসারটা দেখো, রাহুল হু ইজ এ গ্রেট singer, comma, can sing different kinds of songs. রাহুল যে একজন মহান গায়ক, অনেক বিভিন্ন রকমের গান গাইতে পারে। এটা বানালাম অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট। দেখে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে, আর এটা চেঞ্জ হবে নাউন ক্লজ দিয়ে। আনসারটা দেখো, আলিয়া নিউ দ্যাট the time of departure of the train has changed. আলিয়া জানতো ট্রেনের প্রস্থানের টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হলো নাউন ক্লজ দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন দেখো, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও। আমি টিভি দেখি না, আমি রেডিও শুনি না। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হবে। আনসার দেখো, আই neither watch television nor listen to the radio.
আমি না টিভি দেখি না রেডিও শুনি। নট নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। বাচ্চাটা খাটো ছিল, বাচ্চাটা গাছ থেকে পেয়ারা পারতে পারলো না। এটাকে সিম্পল সেন্টেন্স বানাতে হবে। Being short, the child could not pick the guava from the tree. এবার এক্সারসাইজ 14 কোশ্চেনগুলো দেখো। এই প্রশ্নগুলোকে স্প্লিট করতে হবে, মানে মাঝখান থেকে ভেঙে দুটো সেন্টেন্স বানাতে হবে। ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। বৃষ্টি হলো এবং আমি নিজের রুম থেকে বের হতে পারলাম না। আনসারটা দেখো, ইট রেইনড ফুল স্টপ আই কুড নট লিভ মাই রুম। বৃষ্টি হলো, আমি আমার রুম থেকে বেরোতে পারলাম না। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। সে ভাবলো যে সে রেস জিততে পারবে, সে জিততে পারতো পাস্টে। এবারে এর আনসারটা দেখো, হি থট, আচ্ছা he could win the race full stop he thought it full stop সে রেস জিততে পারতো, সে ওটা ভাবলো। নেক্সট কোশ্চেন, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। বিপদের খবরটা জানানো হলো, প্রিন্সিপাল বাড়ির জন্য বেরিয়ে পড়লেন। আনসার দেখো, দ্য প্রিন্সিপাল had been informed of the trouble full stop he left for home প্রিন্সিপালকে বিপদের খবরটা দেওয়া হলো, তিনি বাড়ির জন্য বেরিয়ে পড়লেন। নেক্সট কোশ্চেন, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড এ সেঞ্চুরি। নাসির, যিনি টিমের ক্যাপ্টেন ছিলেন, শতক রান করলেন, 100 রান করলেন। আনসার দেখো,
Nasir was the captain of the team. Full stop. He scored a century. নাসির টিমের ক্যাপ্টেন ছিলেন, তিনি 100 রান করলেন। আশা করি স্প্লিটিং কিভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার দুটো রাইটিং আছে, সেই রাইটিং দুটো লিখে দেব। প্রথম রাইটিংটা দেখো, মৌলানা আব্দুল কালাম আজাদের বায়োগ্রাফি লিখতে বলেছে, আর নিচে হিন্টসও দেওয়া আছে। তো লেখা শুরু করি। বায়োগ্রাফি লিখতে হলে যে মহান ব্যক্তির বায়োগ্রাফি লিখব তার নাম ওপরে লিখতে হবে। মৌলানা আব্দুল কালাম আজাদ। দিয়ে আন্ডারলাইন করে দিই। Mother India has given birth of great sons. Abdul Kalam Azad was one of them. বায়োগ্রাফি লিখতে হলে প্রথমে একটা সংক্ষিপ্ত কথা লিখতে হয় ওই মহান ব্যক্তির ব্যাপারে, তারপরে যে হিন্টসগুলো বই দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে। He was born on 11th November 1888. Full stop. He was a poet
and composed many poetry in Urdu. He was also he was also a আচ্ছা এই লাইনটা মুছে দিচ্ছি he worked as a journalist too. He protested against British Raj. He was enthu- enthusiastic supporter of Gandhiji's ideas. Of Gandhiji's ideas. He wrote many books like India Wins Freedom, Gobari Khatir, etc. He was the
First Education Minister of Independent India. We celebrate his birthday as National Education Day. The great man died on February 1958. নেক্সট রাইটিংটা দেখো, এতে বিল্ডিং কিভাবে তৈরি হয় সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো প্যারাগ্রাফটা লিখে দিচ্ছি। প্যারাগ্রাফ লিখতে হলে কি নিয়ে প্যারাগ্রাফ লিখবে সেটার হেডিং লিখতে হবে। বিল্ডিং কনস্ট্রাকশন প্রসেস, একটা টাইটেল দিয়ে দিলাম। দেখো এবারে যে যে পয়েন্টস দেওয়া আছে সেগুলো দিয়েই সেন্টেন্স বানাবো। One who will make আচ্ছা সেন্টেন্স বড় করে লাভ নেই, এগুলো বাদ দিয়ে দিই।
First, you will have to drawing of a plan. Of the building by the architect. After getting the plan, comma, it will be sanctioned by the corporation. By the corporation or municipal authorities. Then you will have to engage masons and laborers. They will start construction with bricks. Comma, cement and sand. After that, they will fit doors
and Windows. Later, they will plaster of they will plaster of the walls. After that, the electric man will wire and set electricity. Thereafter, water connection will be set. Then painting will be completed. At last, the building is ready to live in. এই ভিডিওটা বানাতে আমার 3 দিন লেগেছে, আর এই ভিডিওতে লেসন 3-র সব প্রশ্ন উত্তর রাইটিং সহ লেখানো হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা বানাতে অনেক খাটনি হয়েছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাকি নেক্সট ভিডিওগুলো তোমরা নিজেদের ফোন থেকে দেখতে পারো।
I will see you in the next video. Till then, bye.